আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল সমরেশ মজুমদারের লেখা আমি অর্জুন। কদমতলার মোড়ে পানুর চায়ের দোকানের বেঞ্চিতে বসে আড্ডা মারছিল অর্জুন। অনেক দিন বাদে স্কুলের বন্ধুরা একসঙ্গে হওয়ায় আড্ডাটা বেশ জমে উঠেছিল। কলেজ পার হয়ে ওদের অনেকেই এখন ভারতবর্ষের বিভিন্ন শহরে ভালো চাকরি করছে। জলপাইগুড়িতে আশাই হয়ে ওঠে না ওদের। যখন আসে তখন সবাই একসঙ্গে হয় না, কিন্তু এবার হয়েছে। শঙ্কর বলল, তুই বেশ আছিস না রে অর্জুন? অর্জুন বললে, কীরকম? শঙ্কর আবার বললে, গোলামি করতে হয় না, সবসময় অ্যাডভেঞ্চারের মধ্যে থাকিস, আর সেই সঙ্গে বিদেশও তো ঘুরে এসেছিস কয়েকবার, কপাল করেছিস বটে। সুবোধ বললে, যা বলিস বল, ওর কাজের কিন্তু কোনো নিশ্চয়তা নেই। মানে কাল কোনো কেস যদি না আসে তাহলে ওর কি হবে? আমাদের তো তাও মাস গেলে একটা মাইনে পাওয়ার নিশ্চয়তা আছে। শঙ্কর প্রতিবাদ করে বলল, একজন উকিল বা ডাক্তার একই কথা বলতে পারেন, আর অর্জুনের প্রফেশন ততদিন থাকবে যতদিন পৃথিবীতে মানুষ বাস করে। খুন খারাপি এবং প্রতারণা তো বন্ধ হবে না কখনো। কথাগুলো অর্জুন শুধু শুনছিল আর মিটিমিটি হাসছিল আর চা খাচ্ছিল। সত্যসন্ধানী হওয়ার পর আত্মীয় স্বজনের ধারণা হয়েছে অর্জুনের ভবিষ্যৎ একবারে ঝরঝরে। এদেশে শার্লক হোমস হওয়ার চেষ্টা করা প্রায় বোকামি, কিন্তু অর্জুন সেই বোকামি করতে চায়। অজিত বললে, ছাড় তো ওসব কথা, এতদিন বাদে আমরা একসঙ্গে হলাম, চল না ডুয়ার্সের কোনো বাংলোয় গিয়ে রাত কাটিয়ে আসি। ব্যাপারটা কিন্তু সবারই মনে ধরল। কোন বাংলোয় যাওয়া হবে সেই নিয়ে আলোচনাও শুরু হলো। সবাই কথা বলছে তাদের স্কুল জীবনের শোনা অভিজ্ঞতা থেকে। শেষ পর্যন্ত অর্জুন বলল, যেতে হলে চল চাপড়ামারি, চল ঘুরে আসি। অজিত জিজ্ঞেস করলে, চাপড়ামারি সেটা কোথায়? অর্জুন বললে, জলপাইগুড়ি থেকে তিস্তা নদী পেরিয়ে বার্নিস ময়নাগুড়ি লাটাগুড়ি হয়ে হাইওয়ে ধরে ডান দিকে ঘুরে খুনিয়ার মোড়, সেখান থেকে বিন্দুর দিকে কিছুটা এগিয়ে গেলে ডান দিকে চাপড়ামারি ফরেস্ট। জঙ্গলটা বেশ ঘন, প্রচুর বন্যপ্রাণী ঘুরে বেড়ায়। শঙ্কর জিজ্ঞেস করলো, কিভাবে যাব বলতো আমরা? অজিত বলল, কেন রে, একটা অ্যাম্বাসেডারেই তো আমাদের হয়ে যাবে। কাকার গাড়ি নিলে হবে না? জঙ্গলে গিয়ে একটু হাত পা ছড়িয়ে আমরা আড্ডা মারব। আহ, কতদিন যে হয় না। গাড়িটা অজিতই চালাচ্ছিল, ওর কাকার বুড়ো ড্রাইভারকে সঙ্গে আনেনি। এতে একটু জায়গা যেমন বাড়লো, তেমনি বন্ধুদের মধ্যে খোলা মনে কথাও বলা যাবে। অর্জুন ডিএফও অফিসে ফোন করে বাংলোর জায়গা করে রেখেছে। ওরা রওনা হয়েছিল দুপুরে খেতে। লাটাগুড়ি বাজারে পৌঁছে গাড়ি থামালো অজিত। ভালো মন্দ খেতে হলে এখান থেকেই বাজার করে নিতে হবে। সুবোধার শঙ্কর তাই বেরিয়ে পড়ল। অজিত বলল, জায়গাগুলো খুব পাল্টে গেছে না রে? অর্জুন বলল, পাল্টালেও মূল চরিত্র কিন্তু একই আছে। অজিত বলল, ডুয়ার্সের সৌন্দর্য অসাধারণ, ঠিকমতো প্রচার হলে টুরিস্টরা দলে দলে আসবে। কেন যে প্রচার হয় না? ওরা যেখানে দাঁড়িয়ে কথা বলছিল তার সামনেই একটা চায়ের দোকান। দোকানের বাইরে বেঞ্চিতে একজন খদ্দের বসে চা খাচ্ছে। তার দিকে তাকিয়ে অর্জুনের যেন মনে হলো ইনি স্থানীয় মানুষ নন। সঙ্গে একটা ঝোলা আর ক্যামেরা নিয়ে স্থানীয় মানুষ এখানে বসে চা খাবে না। মাঝবয়সী ভদ্রলোক চায়ের দাম মিটিয়ে রাস্তায় এসে দাঁড়ালেন। অর্জুন বুঝল উনি বাসের জন্য অপেক্ষা করছেন। এই সময়ে সুভদ্রা ফিরে এলো।
এক রাতের জন্যে ওরা যা বাজার করেছে তার অর্ধেকও শেষ হবে কিনা কে জানে। মুরগি নিয়েছে 3-3টে। ওগুলো গাড়ির টিকিতে তুলতেই ওই ভদ্রলোক এগিয়ে এলেন, বললেন, এক্সকিউজ মি। শঙ্কর সাহেবী কেতায় মাথা নাড়ল। ইয়েস। ভদ্রলোক ইংরাজিতে জিজ্ঞেস করলেন, আপনারা কি ন্যাশনাল হাইওয়ের দিকে যাচ্ছেন? আসলে আমি এখানে আউটসাইডার, বাস কখন আসবে বুঝতে পারছি না। যদি আপনাদের অসুবিধে না হয় তাহলে একটা লিফট চাই। অজিত জিজ্ঞেস করলে, আপনার পরিচয়? ভদ্রলোক কার্ড বের করে অজিতকে দিলেন। অজিত সেটা দেখে দিল অর্জুনকে। অর্জুন পড়ল, আর.এন. প্রসন্ন, হিন্দু অ্যান্ড ন্যাশনাল জিওগ্রাফি, ব্যাঙ্গালোরের ঠিকানা। অর্জুন জিজ্ঞেস করল, আপনি এখানে কেন? লোকটি বলল, ছবি তুলতে। ডুয়ার্সের জঙ্গলের ওপর স্টিল ছবি তুলে যদি মনে হয় ইন্টারেস্টিং তাহলে পরে ভিডিও করে নিয়ে যাব ডিসকভারি চ্যানেলের জন্য। আমি জলদাপাড়া থেকে আসছি। যে ট্যাক্সিতে আসছিলাম সেটার ইঞ্জিন হঠাৎ গোলমাল হয়ে গেল। ড্রাইভার আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল। আপনি এখন কোথায় যাবেন জিজ্ঞেস করলো শঙ্কর। ভদ্রলোক বললেন, ম্যাপ বলছে ন্যাশনাল হাইওয়ের ওপাশে গভীর জঙ্গল, ওখানে যদি একটা থাকার ব্যবস্থা হতো। পাশেই তো গরুমারা ফরেস্ট রয়েছে, সেখানে যাচ্ছেন না কেন জিজ্ঞেস করলো অর্জুন। ভদ্রলোক বললেন, জলদাপাড়ায় যাওয়ার পথে গিয়েছিলাম, বড্ড ফাঁকা, ইন্টারেস্টিং ফিচার কিছু পাইনি, বড্ড বেশি মানুষের যাতায়াত ওখানে। অর্জুন বলল, ঠিক আছে, আপনি গাড়িতে উঠতে পারেন। ভদ্রলোক মাথা নাড়িয়ে বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। গাড়ি চালাতে চালাতে অজিত জিজ্ঞেস করল, আপনি যখন ব্যাঙ্গালোরের তখন এরাপল্লী প্রসন্ন নিশ্চয়ই আপনার কেউ হন, তাই না মিস্টার প্রসন্ন? অজিতের ঠোঁটের কোণে হাসি ফুটেছে। আয়নায় দেখতে পেল অর্জুন। ভদ্রলোক উত্তর দিল, নো নো, উনি কত বড় ক্রিকেটার, আমরা ওর জন্য গর্বিত, কিন্তু আমার সঙ্গে আত্মীয়তা দূরে থাক, আলাপই নেই। মিস্টার প্রসন্ন কথাগুলো হেলে দুলে বললেন। অর্জুন বলল, কিন্তু আপনি যদি বলতেন উনি আপনার দাদা তাহলে আমরা তাই মেনে নিতাম, আপনারও খাতির বেড়ে যেত। কথাটা বলেই সে হাসতে শুরু করলো। ভদ্রলোক বললেন, সরি মিস্টার, আমি যা নই তা সাজার মতো ইচ্ছে যেন আমার কখনো না হয়। মিথ্যে কথা বলা আমি ঘেন্না করি। বেশ জোরের সঙ্গে কথাগুলো বলছিল মিস্টার প্রসন্ন। ভদ্রলোককে ভালো লেগে গেল অর্জুনের। ব্যাঙ্গালোরের একটি মানুষ এত দূরে এসেছেন জঙ্গলের ছবি তুলতে, এটাও তো কম কথা নয়। অর্জুন জিজ্ঞেস করল, মিস্টার প্রসন্ন, আপনি কি খুব অল্পে উত্তেজিত হন? ভদ্রলোক হকচকিয়ে বললেন, কেন কেন বলুন তো? শঙ্কর বলল, আমার বন্ধু আপনার সঙ্গে রসিকতা করছে, আপনি কিছু মনে করবেন না। দুপাশে জঙ্গল, মাঝখানে সরু পিচের রাস্তা ধরে গাড়ি ছুটে যাচ্ছে। গরুমারা ফরেস্ট ঢোকার পথটা পেরিয়ে এলো ওরা। অজিত বলল, ছেলেবেলায় তো কেউ আমাদের জঙ্গল নিয়ে যায়নি। তখন গরুমারার নাম শুনলেই মনে হতো জঙ্গলের গরুদের বাঘ মেরে খেয়ে নেয় বলেই এই রকম নাম। সুবোধ হাসল, বলে, তাহলে সেগুলো বুনো গরু বুঝলি। সাথে সাথে সবাই হেসে উঠল, শুধু মিস্টার প্রসন্ন চুপচাপ। তিনি বাংলা বোঝেন না। হাইওয়েতে পড়ে ডান দিকে বাঁক নিতেই অর্জুন বলল, মিস্টার প্রসন্ন, আমরা চাপমারি ফরেস্টে যাচ্ছি, আপনি কোথায় যাবেন? মিস্টার প্রসন্ন একটা নোট বই বের করে দেখে নিয়ে খুব খুশি হয়ে বললেন, তাহলে তো খুব ভালোই হয়, ওই ফরেস্টের নাম আমার ডায়েরিতে রয়েছে, ওখানেই যাই তাহলে। শঙ্কর বলল, কিন্তু থাকবেন কোথায়, আপনার তো বুকিং নেই। মিস্টার প্রসন্ন মাথা নাড়লেন, বললেন, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে।
অর্জুন বুঝল এইভাবে বাংলো পর্যন্ত মিস্টার প্রসন্নের সঙ্গে জুটে যাওয়া বন্ধুরা পছন্দ করছে না, কিন্তু ভদ্রলোককে তো জোর করে নামিয়ে দেওয়া যায় না। খুনিয়ার মোড় থেকে বিন্দুর রাস্তাটা আরও সুন্দর, সোজা গেলে জল ঢাকা হাইড্রোইলেকট্রিক্যাল প্রজেক্টে পৌঁছানো যায়। দুপাশে জঙ্গল। বাঘ ঘুরতেই অজিত ব্রেক কষল। 30 গজ দূরত্বে রাস্তা জুড়ে বিরাট দাঁড়িয়ে আছে বিশাল এক হাতি, তার মুখ খাড়ির দিকে। অজিত চাপা গলায় জিজ্ঞেস করলো, কি করবো রে? সুবোধ ফিসফিস করে বলল, ব্যাক কর, বুনো হাতি, ডেঞ্জারাস। অর্জুন বলল, না, চুপচাপ দাঁড়িয়ে থাক, এখন নড়াচড়া করলেই ও তেড়ে আসবে, স্টার্ট বন্ধ কর। অজিত তাই করল। হাতিটা নড়ছে না। মিনিট 3 সময়কে অনন্তকাল বলে মনে হচ্ছিল ওদের। তারপর সুর তুলে হাতিটা আওয়াজ করতেই পাশের জঙ্গল থেকে পিলপিল করে গোটা 10 বাচ্চা হাতি বেরিয়ে আসলো। তারপর লাইন বেঁধে রাস্তা পার হয়ে উল্টো দিকের জঙ্গলে ঢুকে গেল। শেষ হাতিটা চলে গেলে সুরটি নেড়ে বড় হাতিটা রাস্তা ছেড়ে অনুসরণ করল সঙ্গীদের। ইতিমধ্যে ক্রমাগত ক্যামেরার শাটার টেপার আওয়াজ হচ্ছিল। রাস্তা ফাঁকা হয়ে গেলে শঙ্কর বিরক্ত হয়ে বলল, আপনি তো অদ্ভুত লোক মশাই, ক্যামেরার শব্দ শুনে হাতি যদি এগিয়ে আসতো তাহলে আমরা সবাই মারা পড়তাম, এই সময় কেউ ছবি তোলে? কথাগুলো ইংরাজিতে বলায় মিস্টার প্রসন্ন বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, শাটারের শব্দ তো খুব হালকা, ও শুনতে পায়নি। তাছাড়া এত কাছ থেকে ওদের দেখে ছবি না তুললে সারা জীবন আফসোস থেকে যেত। কিন্তু একটি ব্যাপার আমাকে খুব অবাক করছে। অজিত গাড়ি চালাতে চালাতে জিজ্ঞেস করলো, সেটা কি? আরে, ওদের লিডারের শরীরের পেছনের দিকে কিছু একটা আটকে আছে, জিনিসটা কি বুঝতে পারিনি, কিন্তু কোনো ফরেন এলিমেন্ট হাতি শরীরে কিছুতেই রাখবে না, অথচ এই রেখেছে। অর্জুন জিজ্ঞেস করলো, আপনি সেটার ছবি তুলেছেন? ভদ্রলোক বললেন, হ্যাঁ, জুম করে ওটাকে ধরেছি, কিন্তু প্রিন্ট না করা পর্যন্ত তো বোঝা যাবে না। বিষণ্ণ দেখালো মিস্টার প্রসন্নকে। অর্জুন অজিতকে তড়িঘড়ি বলল, এই গাড়ি ঘোড়া। অজিত তো অবাক, বলল, কেন? অর্জুন বললে, নাগরাকাটায় যাব, কাছেই, আধ ঘন্টা মাত্র নষ্ট হবে, চ ঘোড়া গাড়ি। চাপড়ামারি ফরেস্ট বাংলোটি সত্যিই সুন্দর। বাংলোকে ঘিরে প্রায় 15 ফুট লম্বা 10 ফুট গভীর খাদ কাটা হয়েছে চারিদিকে, যাতে বন্যপ্রাণীরা ঢুকতে না পারে। একটা কাঠের সাঁকো দিনের বেলায় খাদের ওপর ফেলে রাখা হয় যাতায়াতের জন্য। নিচের লনে নুড়ি পাথর ছড়ানো। খাদের চারপাশে ঘন জঙ্গল, শুধু সামনের দিকটায় ঢালু জমি নেমে গিয়েছে বিরাট এক জলাশয়ে। প্রথম ও শেষ রাতে ওখানে বনের পশুদের জল খাওয়ার আসর বসে। বাংলোর ওপরে 2টো ঘর, 4টে বিছানা, সামনে বারান্দা, সেখানকার বেঞ্চের চেয়ারে বসে গল্প করছিল ওরা। মিস্টার প্রসন্ন ওপরে ওঠেননি। তিনি গাড়ি থেকে নেমেই একটা ক্যামেরা নিয়ে ঢুকে গেছেন জঙ্গলে। এই সময় চৌকিদার চা নিয়ে এলো আর বলল, উনি কোথায় গেলেন? প্রশ্নটা যাকে নিয়ে করা তিনি যে দলের কেউ নন তা তো চৌকিদার জানে না। অর্জুন বলল, বোধ হয় ছবি তুলতে গেছে। চৌকিদার বললে, তাহলে তাকে ডাকুন। কদিন থেকে একটা চিতাবাঘ এদিকে ঘুরছে, হাতির সঙ্গে লড়াই করে জখম হয়েছে বেচারা, মাথার কিন্তু ওর ঠিক নেই। সুবোধ বলল, হাতির সঙ্গে লড়াই করেছে কেন? কথাটা শুনে চৌকিদার হাসলো, বলল, কখনো কখনো এমন হয় স্যার, ওকে ডাকুন। অর্জুন বলল, আমরা ওকে কোথায় খুঁজব? কিন্তু কিছুই করতে হলো না। মিস্টার প্রসন্নকে বেরিয়ে আসতে দেখা গেল পাশের জঙ্গল থেকে। তার বাঁ হাতে ক্যামেরা আর ডান হাতে একটা লম্বা সাপের মাথা মুঠোয় ধরা। অজিত উঠে দাঁড়িয়ে রেলিংয়ে ঝুঁকে চেঁচালো, এ কি, আপনি সাপ ধরেছেন কেন? কি সাপ ওটা?
ভদ্রলোক বললেন, আমি তো সাপ চিনি না, এ বেটা আমাকে দেখে ছবল তুলেছিল, আমি চট করে ধরে ফেললাম। এখন যে ছাড়তে পারছি না মশাই, আপনারা আমাকে একটু সাহায্য করুন না প্লিজ। মিস্টার প্রসন্ন কথাগুলো প্রায় চেঁচিয়েই বলল। ওরা চা ফেলে রেখে দুদ্দার করে ছুটে আসলো। মিস্টার প্রসন্ন তখন কাঠের সাঁকোর ওপরে এসে দাঁড়িয়েছে। চৌকিদার বলে উঠল, আই বাপ, এ তো শঙ্খচূড়, ভগবানের সাপ, আপনি একে ধরেছেন? সাপুড়েরাও ওকে ধরতে ভয় পায়। কথাগুলো বলতে বলতে লোকটা বারংবার নমস্কার করছে। শঙ্খচূড় অর্জুন ভালো করে দেখল, শরীর থেকে অনেকটা দূরে হাত সরিয়ে রাখাটা সাপটা কোনো অবলম্বন না পেয়ে ক্রমাগত বেঁকে চুড়ে যাচ্ছে। শঙ্খচূড়ের মাথায় যে ছাপ থাকে তা দেখা যাচ্ছে না, ওটা মুঠোর মধ্যে ধরা। মিস্টার প্রসন্ন আবার বললেন, হেল্প মি প্লিজ। ততক্ষণে চৌকিদার একটা দড়ি নিয়ে এসেছে। দড়িটা সাপের শরীরের মাঝ বরাবর 3 বার ফাঁস দিয়ে আটকে তার এক প্রান্ত সামনের গাছের ডালে বেঁধে দিল সে। তারপর বলল, সাপকে ছেড়ে দৌড়ে সরে যান। মিস্টার প্রসন্ন বাংলা না বুঝলেও ব্যাপারটা অনুমান করতে পারলেন। চকিতে হাত ছেড়ে দৌড়ে গেলেন তিনি খানিকটা দূরে। সাপটা এবার গাছের ডালে বাঁধা দড়ির শেষে ঝুলতে লাগলো। প্রাণপণে সে মাথাটাকে ওপরে তুলে দড়িটাকে জড়িয়ে ধরতে চেষ্টা করলো। ওর পেটের দড়ি চেপে বসে আছে শক্ত করে, কিন্তু তাতে ওর রাগ পড়েনি। মাঝে মাঝেই তার আস্ফালন শোনা যাচ্ছিল। মিস্টার প্রসন্ন কাছে এসে জিজ্ঞেস করলেন, এটা কি বিষাক্ত সাপ? অর্জুন সাপটার দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, কামড়ালে বেঁচে থাকা অসম্ভব হতো। লোকটা প্রায় আর্তনাদ করে বলল, মাই গড। অর্জুন বলল, আচ্ছা, সাপটাকে ওভাবে ঝুলিয়ে না রেখে তো মেরে ফেলাই ভালো হতো। অর্জুনের কথায় চৌকিদারের তীব্র আপত্তি। বলল, ওটা ভগবানের সাপ, মারলে ভগবানই মারবেন, ও যা না কামড়ায় তাই এই ব্যবস্থা। ওকে মারলে ওর জোড়া সাপটা যদি দেখতে পায় তাহলে আর রক্ষে থাকবে না, বরং এইভাবে ঝুলতে ঝুলতে ও আপনিই মরে যাবে। অর্জুনের ভয় হচ্ছিল, কেউ যদি না দেখে ওর কাছাকাছি চলে আসে তাহলে নির্ঘাত সাপের ছোবল কিন্তু সে খাবেই। এটা শুনে সুবোধ বলল, ভালোই হলো, আমাদের আরেকটা পাহারাদার বাড়ল। মিস্টার প্রসন্ন সাবান দিয়ে হাত ধুয়ে ফেললেন, তারপর চৌকিদারের সঙ্গে গল্প করতে লাগলেন। তিনি নাকি নিচের ডাইনিং রুমেই রাত কাটাবেন। ডাইনিং রুমটা মন্দ না, মেঝের ওপর কার্পেট পাতা, টেবিল চেয়ারের সঙ্গে লম্বা সোফাও আছে। বিকেল হয়ে গিয়েছিল। 4 বন্ধু বারান্দায় বেতের চেয়ারে বসে সামনের জলাশয়ের দিকে তাকিয়েছিল। ঝিঝির বিভৎস একটা তীক্ষ্ণ শব্দ ছাপিয়ে এখন শয়ে শয়ে পাখির ডাকে চারপাশ মুখরিত হচ্ছে। সন্ধ্যের মুখে যে যার গাছের ডালে ফিরে আসছে ওরা। গোটা 50 টিয়া জলাশয়ের ওপর 4-5 বার এমনভাবে পাক খেয়ে গেল যেন তারা সার্কাস দেখাচ্ছে। সামনের গাছের ডালে সাপটা তখনও ঝুলছে। ঝুপঝাপ করে সন্ধে নয়, একেবারে রাত নেমে গেল জঙ্গলে। প্রথমেই ঘন অন্ধকার, বাংলোর ইলেকট্রিক নেই। চৌকিদার দুটো বড় হেরিকেন জেলে দিয়ে গেল আমাদের ঘরে। অর্জুন তাকে জিজ্ঞেস করলো, ফটোগ্রাফার সাহেব কি করছে? চৌকিদার বললে, ডাইনিং রুমে সোফায় শুয়ে আছেন। সুবোধ জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এখানে কি কি দেখতে পাওয়া যায়? চৌকিদার বললে, কপাল ভালো হলে হাতি, বাইসন, হরিণ তো পাবেনই, ভেতরের দিকে চিতাও দেখতে পারেন। আজ তো দেরি করে চাঁদ উঠবে। ঘন অন্ধকারের দিকে তাকিয়ে অজিত বলল, চাঁদ উঠবে? চৌকিদার বললে, হ্যাঁ, 2 দিন আগে তো পূর্ণিমা গেল। চৌকিদার নিচে নেমে গেলে অর্জুনরা গল্প শুরু করলো, তাদের স্কুল জীবনের মাস্টার মশাইয়ের গল্প। সুশীলবাবু
কমলাকান্তবাবু, সুধাময়বাবু, শিশিরবাবু থেকে হেড স্যার নারায়ণচন্দ্র মশায়ের কথাও আন্তরিকভাবেই তারা বলাবলি করছিল। অর্জুনের বেশ ভালো লাগছিল। তারপরেই হঠাৎ আলোচনার বাঁক ঘুরে এলো অর্জুনের গল্পে। সবাই জানতে চাইল, হ্যাঁ রে, লাইটার রহস্যের সমাধানে কী অভিজ্ঞতা হয়েছিল তোর? হঠাৎ অর্জুন কি করে সত্য সন্ধানের ক্ষমতা অর্জন করল, অমল বোস লোকটা কীরকম, ইত্যাদি ইত্যাদি। নিজের কথা বলতে গেলে অর্জুন চিরকালই বেশ অস্বস্তিতে পড়ে। তবুও বন্ধুদের কৌতূহল সে মেটাচ্ছিল নিজের মতো করে। সেই সময়ে একটা ইঞ্জিনের আওয়াজ হলো। তারপর জঙ্গলের মধ্যে আবছা আলো দ্রুত এগিয়ে আসছে দেখতে পেল ওরা। হঠাৎই জঙ্গল ছেড়ে সে আলো গাড়ির হেডলাইট হয়ে জলাশয়ের ওপর বাঁক খেয়ে বাংলোর উপর আছড়ে। এখন খাদের ওপর সাঁকোটা নেই। সন্ধ্যের আগেই ওটাকে সরিয়ে রেখেছিল চৌকিদার। হেডলাইট না নিভিয়ে হর্ন বাজাতে লাগলো গাড়িটা। অর্জুন উঠে দাঁড়িয়েছিল। সে দেখল চৌকিদার বাংলো থেকে বেরিয়ে নুড়ি পাথরের ওপর এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে কেউ একজন হুকুম করলো, এই ব্রিজ লাগাও। কিন্তু হুকুমটা ছিল হিন্দিতে। বাংলোতে জায়গা নেই স্যার, কথাটা প্রায় চিৎকার করে বলল চৌকিদার। গাড়ি থেকে উত্তর আসলো, জায়গা আছে কি নেই আমরা বুঝবো, যা বলছি তাই কর। কিন্তু স্যার, অর্ডার নিয়ে বাবুরা এসেছেন কি না তাদের আমি ঘরও খুলে দিয়েছি, আপনারা অন্য কোথাও চেষ্টা করুন। চৌকিদার আবার সভয়ে বলল। গাড়ি থেকে আরেকজন যেন চিৎকার করে বলতে লাগলো, এটা দেখতে পাচ্ছ, কথা না শুনলে তোমাকে মরতে হবে। আমরা এখানে থাকতে আসিনি, কাজ শেষ করে চলে যাব। লোকটা জানলা দিয়ে তার যে হাতটা বাড়িয়ে ধরল, তাতে কিছু একটা ধরা আছে। চৌকিদার এবার কাঠের সাঁকো টেনে খাদের ওপর তুলে দিল। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে চারজন নেমে পড়ল। সুবোধ বলল, মনে হচ্ছে ওরা গুন্ডা, কি করবি রে অর্জুন? অর্জুন বলল, কিছুই করার নেই, চুপচাপ বসে থাক। ওরা বেতের চেয়ারে বসতেই লোকগুলো দুপদাপ করে ওপরের ঘরে উঠে এলো। একজনের হাতে রিভলভার, বাকিরাও হিংস্র প্রকৃতির। ওরা পাশাপাশি ঘর, টয়লেট দেখে বাইরে এলো। রিভলভারধারী হিন্দিতে বলল, টর্চ ফেল। সঙ্গে সঙ্গে টর্চের আলো পড়ল অর্জুনদের মুখে। একে একে চারজনকে দেখে নিল ওরা। অর্জুন জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি চাইছেন আপনারা? লোকটা বলল, লোকটা কোথায়? চাপা গলায়, কিন্তু গলাটা বেশ তীক্ষ্ণ। অর্জুন বলল, কোন লোক? আগন্তুক বলে বসলো, দেখুন ভাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আজ এখানে আসার সময় লাটাগুড়ির বাজারে দাঁড়িয়েছিলেন। সবাই বলল, হ্যাঁ তা তো দাঁড়িয়েছিলাম, সেখানে একজন লোক ফটোগ্রাফার আপনাদের কাছে লিফট চেয়েছিল। অর্জুন এতক্ষণে বুঝতে পারল। আপনারা জানলেন কি করে? অর্জুন কথাটা জিজ্ঞেস করতেই লোকটা বলল, যে চায়ের দোকানে চা খেয়েছে তার দোকানদার মিথ্যে কথা বলবে না, তার জানের ভয় আছে না। অর্জুন বলল, হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমরা লিফট দিয়েছি। আগন্তুক বলল, কেন দিয়েছেন? অর্জুন বলল, আশ্চর্য, উনি এদিকে লোক নন, বিপদে পড়ে সাহায্য চাইছেন, গাড়িতে জায়গা ছিল তাই দিয়েছি। তারপর আগন্তুক আবার জিজ্ঞেস করলো, লোকটা নামলো কোথায়? অর্জুন বলল, আপনি তখন থেকে রিভলভার উঁচিয়ে কথা বলছেন, এটা আমার ভালো লাগছে না, ওটা নামিয়ে ভদ্রভাবে বলুন। সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গালাগাল করলো লোকটা। তারপর বলল, আমার সঙ্গে কেউ এভাবে কথা বলার সাহস করে না। লোকটা কোথায় না বললে তোকেই মালবাজার তুলে নিয়ে যাব। অর্জুন বলল, আচ্ছা, তাহলে আপনারা মালবাজারের লোক? কার লোক? সুচা সিং না লড্ডন খান? এর বাইরে তো ওখানে কারো দল নেই। লোকটা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি লড্ডন খানকে চেনেন? অর্জুন বলল, চিনি,
আপনি ওকে অর্জুনের নাম বলবেন, আর সেই সঙ্গে বলবেন এইভাবে রিভলভার দেখিয়ে তুই তুকারি করেছেন, কিন্তু আমি ভদ্রতা বজায় রেখেছি। লোকটা কিছু ভাবল, তারপর রিভলভার পকেটে ঢুকিয়ে বলল, মনে হচ্ছে আপনি জানাশোনা লোক, কিন্তু ওই লোকটাকে আমাদের দরকার। অর্জুন বলল, কেন? আগন্তুক বললে, ও জলদাপাড়ায় যে সমস্ত ছবি তুলেছে, তারপর ওকে ছেড়ে দেওয়া যায় না, বুঝলেন? অর্জুন বলল, কি ছবি তুলেছে? আগন্তুক বলল, তা তো জানি না, যে আমাকে কাজটা দিয়েছে সেটা তার সমস্যা, আমার কাজ শুধু ওকে খুঁজে নিয়ে যাওয়া। অর্জুন বলল, তার মানে তুমি টাকা নিয়ে কাজ করছো, তাই তো? আগন্তুক আবার প্রায় চিৎকার করে বলল, যার যা কাজ তা তো করতেই হয়। লোকটা বলল, কিন্তু লোকটাকে এখানে খুঁজে পাচ্ছি না কেন? অবশ্যই অন্ধকার জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়লে ওকে পাওয়া যাবে না। এই সময় নিচ থেকে একটা চিৎকার ভেসে এলো। ওরা কাঠের রেলিং ধরে নিচের দিকে তাকাতেই দেখতে পেল চতুর্থ লোকটা চৌকিদারকে চেপে ধরেছে, এবং সে যন্ত্রণায় চিৎকার করতে করতে বলছে, একটু আগে নিচেই ছিল, এখন কোথায় গিয়েছে বলতে পারবো না। সঙ্গে সঙ্গে ওরা তিনজন নিচে নেমে এলো। বাংলোর চারপাশে গভীর খাদ, সেটা ডিঙিয়ে বাইরে যাওয়া সম্ভব নয়। ওরা বাংলো চত্বর, চৌকিদারের ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মিস্টার প্রসন্নকে কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত ওদের নেতা কাঠের সাঁকোর দিকে তাকালো, তারপর বলল, আমরা যখন ভেতরে ঢুকছিলাম তখন ও কোথাও লুকিয়েছিল, ফাঁক বুঝে ওই ব্রিজ দিয়ে বাইরে চলে গেছে। আরেকজন বললে, তাহলে কি হবে ওস্তাদ? আগন্তুক বলল, যাবে কোথায়? জঙ্গলের ভেতরে ঢুকলে মারা পড়বে, আর হাইওয়ের দিকে গেলে আমরা তো আছি। গুন্ডার মতো দেখতে লোকটা বলল, না, আজ রাতের ঘুমটা আর হবে না দেখছি, চ। বলেই সে চৌকিদারের দিকে ঘুরে দাঁড়ালো। তারপর বলল, আমরা চলে গেলে এই ব্রিজটা তুলে নেবে, যেন এটা আর খাদের ধারে না লাগে, বুঝতে পেরেছ? চৌকিদার মাথা নাড়তে নাড়তে কাঠের সাঁকো বেয়ে এগোতেই চাঁদ উঠল, হালকা আলো ফুটল জঙ্গলে। দুজন গাড়িতে উঠল, বাকি দুজন বাইরে দাঁড়িয়ে কথা বলছিল নিচু গলায়। বাংলোর বারান্দা থেকে অর্জুনরা কোনো সংলাপই শুনতে পাচ্ছিল না। অর্জুন জঙ্গলের দিকে তাকালো। চাঁদ উঠলেও তার শরীর এখন ছোট। যে হালকা জ্যোৎস্না এখন পৃথিবীতে নেমেছে তা জঙ্গলের শরীর ভেদ করতে অক্ষম, ফলে গাছপালাকে জমাট অন্ধকার বলেই মনে হচ্ছে। মিস্টার প্রসন্ন লুকিয়ে আছেন তা কেউ বলতেই পারবে না। হঠাৎ একটা আর্ত চিৎকার শোনা গেল, এমনকি পাখিরাও চমকে ডেকে উঠল গাছে গাছে। ততক্ষণে গাড়ির ভেতর থেকে টর্চের আলো পড়েছে বাইরে। একটা লোক হাত চেপে মাটিতে লুটিয়ে পড়ল, আর টর্চের আলোয় দেখা গেল শঙ্খচূড়টা প্রবলভাবে দুলছে দড়িতে বাঁধা অবস্থায়, কিন্তু দড়ির বাঁধন অনেক নিচে নেমে গিয়েছে। দুলতে দুলতে ঝুপ করে পড়ে গেল সাপটা। সঙ্গে সঙ্গে রিভলভারের গর্জন শোনা গেল। বন্ধুরা ওপরে দাঁড়িয়ে থাকলেও অর্জুন দ্রুত নেমে এলো। যে লোকটা ছোবল খেয়েছে সে মাটিতে ছটফট করছে। একটু দূরেই মৃত সাপটা পড়ে আছে। তিনজন লোক কি করবে বুঝতেই পারছে না। অর্জুন দৌড়ে এসে লোকটার জামা ছিঁড়ে দেখল কনুয়ের কাছে দাঁত বসেছে। লোকটা হয়তো কথা বলতে বলতে ওপরে হাত তুলেছিল। অর্জুন সঙ্গে সঙ্গে ছেঁড়া জামার টুকরো দিয়ে কনুয়ের ওপর বাঁধন দিয়ে বলল, গাছের থেকে ওই দড়িটা টেনে নামান তো। সেটা নামানো হলে আরও শক্ত করে বাঁধন দিল কনুই আর কাঁধের মধ্যের অংশতে। লোকটা তখনও গোঙাচ্ছে। অর্জুন বলল, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যান, বিষ যদি এর মধ্যে ভেতরে চলে না গিয়ে থাকে তাহলে বেঁচে যাবে। লোকগুলো তাড়াতাড়ি লোকটাকে গাড়িতে তুলে তীব্র বেগে রওনা হলো। ততক্ষণে বন্ধুরাও নিচে নেমে এসেছে। অজিত বলল,
আশ্চর্য ব্যাপার, ওই সাপটা এতক্ষণ বেঁচে ছিল। লোকটা ঠিক মরে যাবে। কিন্তু অর্জুন বলল, সম্ভবত না। ঠিক তখনই মিস্টার প্রসন্নকে দেখা গেল। পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে বললেন, প্লিজ প্লিজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। উনি হাঁটতে পারছিলেন না ভালো করে। কোনো রকমে বাংলোর একতলায় নিয়ে আসার পর দেখা গেল তার সমস্ত শরীরে মোটা মোটা পাহাড়ি জোক ঝুলছে, এমনকি জামা প্যান্টের ভেতরেও ঢুকে গেছে। রক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে আছে তারা। সুবোধ বলল, এত চোখ আপনাকে ধরল কি করে? ডাইনিং টেবিল থেকে লবণ নিয়ে জোক ছাড়াতে ছাড়াতে অর্জুন বলল, ভয়ে নড়াচড়া করতে পারেননি তাই না? শব্দ হলে ধরা পড়ে যেতেন। সুবোধ গুনল, প্রায় 36টা জোক ছাড়ানো হলো মিস্টার প্রসন্নর শরীর থেকে। চৌকিদার আলু কেটে তার রস ক্ষতস্থানগুলোতে লাগিয়ে দিতে দিতে বলল, 2 দিনেই ঠিক হয়ে যাবে, চিন্তা করেন না। কাঠের সাঁকোটা খুলে নেওয়া হলো। রাত বাড়লে খাওয়া দাওয়ার পর মিস্টার প্রসন্ন একটু সুস্থ হলেন। সুস্থ হয়েই ব্যাগ থেকে একটা টিউব বের করে মলম লাগাতে লাগলেন ক্ষতস্থানগুলোতে। অর্জুন তার পাশে এসে বসল। বলল, কি হয়েছিল? মিস্টার প্রসন্ন মাথা নাড়লেন আর বললেন, আমি কিছুই জানি না। অর্জুন এবার একটু বিরক্ত হয়ে বললেন, নিশ্চয়ই অকারণে ওরা এত দূর ছুটে আসেনি। লোকগুলো আপনাকে জলদাপাড়ায় কিছু বলেনি? প্রসন্নবাবু বললেন, হ্যাঁ বলেছে। পরশু বিকেলে আমি জঙ্গলে ঢুকে ছবি তুলছিলাম। তুলতে তুলতে সন্ধে হয়ে গেল। আমি হলংয়ের বাংলোয় জায়গা পেয়েছিলাম। হঠাৎ করে একটা লোক এসে আমাকে বলল, আজ যেসব ছবি আমি তুলেছি তার ফিল্ম দিয়ে দিতে। আমি রাজি না হওয়ায় সে খুব শাসালো, তারপর চলে গেল। আর ওখানকার যে নেপালি চৌকিদার ছিল সে আমাকে চুপি চুপি বললে, বাবু আপ ভাগ চাইয়ে, আপকো জান খতরে মে হ্যায়। শোনার পর সত্যিই আমি ভয় পেয়ে গেলাম। আমার তোলা ছবিগুলো কেন ওদের দরকার বুঝতেই পারছিলাম না, কিন্তু আমি পালালাম। হলংয়ের জঙ্গল এত ঘন নয়। মাদারিঘাটে পৌঁছে সেই রাতেই একটা ট্যাক্সি ভাড়া করে অনেকটা পথ চলে এসেছিলাম। ভোরের দিকে ট্যাক্সি খারাপ হলো। তারপর হাঁটতে হাঁটতে লাটাগুড়ির পৌঁছে অনেকক্ষণ বিশ্রাম করে ভেবেছিলাম ওদের হাত থেকে বাঁচতে পেরেছি, কিন্তু ওরা যে এখানে পৌঁছে যাবে তাও বুঝতে পারিনি। মিস্টার প্রসন্ন কথাগুলো বলে যেন হাঁপাচ্ছিলেন। অর্জুন বলল, ঠিক আছে, আপনি আজ রাতটা বিশ্রাম করুন, আপনার কোনো ভয় নেই। রাতে সবাই মিলে ওরা হাতিদের জল খাওয়া দেখল। জ্যোৎস্নায় দারুণ লাগছিল। হাতিরা চলে গেলে এলো বাইসনের দল। নিজেদের মধ্যেই মারামারি করছিল তারা। তারপর এলো হরিণের ঝাঁক। তখন তো ভোরের দিক। সকালের চা দিতে এসে চৌকিদার জানালো, মিস্টার প্রসন্ন নেই। খাদের ওপর কাঠের সাঁকো টেনে তিনি বেরিয়ে গেছেন। অর্জুন বলল, এটা আমি অনুমান করেছিলাম। তাড়াতাড়ি চা খা তোরা, বেরোতে হবে। ভদ্রলোক হেঁটে নাগরাকাটায় পৌঁছাবার চেষ্টা করছে। অজিত বলল, কিন্তু কেন? অর্জুন বলল, যে কোনো শিল্পীর যেমন তার সৃষ্টির ওপর সবচেয়ে বেশি দরদ থাকে, ঠিক তেমনি মিস্টার প্রসন্নর আগ্রহ আর মমতা থাকবে নিজের তোলা ছবিগুলোর ওপর। গতকাল এখানে আসার পথে আমরা নাগরাকাটায় ফটোর দোকানে যে ফিল্মগুলো প্রিন্ট করতে দিয়ে এসেছিলাম, সেগুলো উনি হাতছাড়া করতে চাইছেন না, সেটাই স্বাভাবিক। গাড়ি চালাতে চালাতে অজিত বলল, একদিনেই দারুণ অভিজ্ঞতা হলো, কি বল? তুই যেখানেই যাবি সেখানেই কি এরকম হবে অর্জুন? অর্জুন হাসল। গাড়ি জঙ্গলের পথ ধরে এগোচ্ছিল। হঠাৎ একটা গাছের নিচে কিছু একটা পড়ে থাকতে দেখে গাড়ি থামাতে বলল অর্জুন। ওরা নেমে দেখল একটা বড় ঝোলা, তাতে জামা প্যান্ট ইত্যাদি। সে উপরের দিকে তাকিয়ে চিৎকার করল, মিস্টার প্রসন্ন নেমে আসুন, নেমে আসুন।
অনেক ওপরে ভদ্রলোককে দেখা গেল। অসহায়ভাবে ডাল ধরে বসে আছেন। কোনো রকমে নেমে এলেন। সারা শরীর জুড়ে লাল পিঁপড়ে দেখা গেল। ওদের কামড়ে ওর মুখ ফুলে ঢোল। জানা গেল ভোরের পথে চলতে চলতে হাতির দলের সামনে পড়েছিল। প্রাণ বাঁচানোর জন্য গাছের ওপর উঠে এসেছিল ঠিকই, কিন্তু ঝোলাটা তখনই নিচে পড়ে যায়। তাকে গাড়িতে তুলে অর্জুন বলল, আমাদের অবিশ্বাস করলেন কেন? আপনার তোলা ছবি আপনারই থাকবে। মিস্টার প্রসন্ন খুব লজ্জিত হলেন এবং সংকুচিত দেখালো তাকে। নাগরাকাটায় ছবির দোকান খুলল সকাল 10টায়। প্রিন্ট হয়ে গিয়েছিল। প্যাকেট বের করে পৌর দোকানদার জিজ্ঞেস করলো, এই ছবি কোন জঙ্গলে তুলেছিলেন? অর্জুন বলল, কেন? দোকানদার বললে, এই ছবি তো আমি আপনাকে দিতে পারবো না। আমি এখন থানা থেকেই আসছি। ওই যে পুলিশ এসে গিয়েছে। দোকানদার বলতেই একটি পুলিশের জিপ এসে দাঁড়ালো। দারোগাবাবু দোকানে ঢুকে জিজ্ঞেস করলেন, কই দেখি ছবি দেখি। দোকানদার দেখালেন। দারোগা বললেন, আরে এ তো লড্ডন খান, পরিষ্কার মার্ডার। এরা কে? দোকানদার বললেন, এরাই তো প্রিন্ট করতে দিয়েছে। অর্জুন বলল, ইনি প্রফেশনাল ফটোগ্রাফার, জঙ্গলের ছবি তোলেন। ছবিটা দেখতে পারি? হ্যাঁ, এটি লড্ডন খান, মুখ পরিষ্কার উঠেছে। দারোগা জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি লড্ডনকে চেনেন? মহাশয়ের নাম কি জানতে পারি? অর্জুন বলল, আমি অর্জুন, জলপাইগুড়িতে থাকি। দারোগা বললে, অর্জুন মানে 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 সেই সেই অর্জুন? অজিত বলল, ঠিক ধরেছেন। দারোগা উচ্ছ্বসিত বললেন, আরে মশাই, আপনার নাম এত শুনেছি, উফ, চোখে দেখব ভাবতে পারিনি। লড্ডনকে ফাঁসাতে পারছিলাম না জানেন। এই ছবি খুব কাজে লাগবে। আপনারা আসুন, থানায় বসে এক কাপ চা খেয়ে আমাকে ধন্য করুন। অর্জুন বলল, শুধু চা হলে চলবে না, ব্রেকফাস্টও চাই। দারোগা বললেন, অবশ্যই। থানার দিকে এগিয়ে যাচ্ছিল গাড়ি দুটো। মিস্টার প্রসন্ন নিচু গলায় অজিতকে জিজ্ঞেস করলেন, আমি ঠিক বুঝতে পারলাম না, উনি কি বললেন? আমি অর্জুন মানে কি? অর্জুন তো মহাভারতের চরিত্র। আমি মানে কি? অজিত হাসল, তারপর বলল, আমি মানে আই আই অ্যাম অর্জুন, আন্ডারস্ট্যান্ড? শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।